গৌতম কুণ্ডু এবং তার কার্যকলাপের বিরুদ্ধে একের পর এক তথ্য, কিন্তু সিবিআইয়ের হাতে এই তথ্যের সূত্রগুলো কি? কারা যোগাচ্ছে এই সব তথ্য? সিবিআই সূত্রের বক্তব্য, রোজ ভ্যালির অ্যাকাউন্টস বিভাগের একজন জেনারেল ম্যানেজার, একজন মহিলা পিএ এবং একজন গাড়ি চালকই তাদের মূল সূত্র। দেখুন কি বলছে। রোজভ্যালি কাণ্ডে প্রায় 1.5 বছর ধরে তদন্ত করছে সিবিআই, কিন্তু হঠাৎ করে তাদের হাতে এমন কি মারাত্মক তথ্য এলো যার ভিত্তিতে 4 দিনের মধ্যে গ্রেফতার হয়ে গেলেন 2 তৃণমূল সাংসদ? কোথা থেকেই বা এই তথ্য জোগাড় করলেন তদন্তকারীরা? সিবিআই সূত্রে খবর, হাড়ির খবর বের করে আনা হয়েছে রোজভ্যালি কর্ণধারের ঘরের লোকের পেট থেকেই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, রোজভ্যালি সংক্রান্ত যত হাড়ির খবর তারা এতদিন পেয়েছে তার মধ্যে 80% দিয়েছেন রোজভ্যালিরই 3 কর্মী। এরা কারা? সিবিআই সূত্রে দাবি, এই 3 কর্মীর মধ্যে রয়েছেন অ্যাকাউন্টস বিভাগের এক জেনারেল ম্যানেজার, এক গাড়ি চালক এবং এক মহিলা পিএ। কিন্তু সিবিআই এই 3 জনকেই বেছে নিল কেন? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর ঘনিষ্ঠ হওয়ার সুবাদে এরাই জানতেন দপ্তরের কোথায় কোন তথ্য থাকে। এমনকি রোজভ্যালির দপ্তরে চোরাকুঠুরি সম্পর্কেও তারা ওয়াকিবহাল ছিলেন। সিবিআই সূত্রে খবর, জেরার মুখে তদন্তকারীদেরও তারা সব বলে দেন। এমনকি তারাই চোরাকুঠুরি ঘাটাঘাটি করে বহু তথ্য বের করে আনেন, তারপর তা তুলে দেন সিবিআই এর তদন্তকারীদের হাতে। এই 3 জনের মধ্যে একজনের নাম ইডি রোজভ্যালি কাণ্ডের চার্জশিটেও রেখেছে। সেই চার্জশিটে আপনার দেখা যাচ্ছে যে কিছু সিএস চার্জশিটেড অ্যাকিউজ এখনও তাদেরকে ইনভেস্টিগেশন এজেন্সি নাম দেওয়া সত্ত্বেও তাদেরকে পুলিশ এখনও অ্যারেস্ট করেনি। এটা এমপ্লয়েড, তাদের নাম আছে। সূত্রের খবর, রোজভ্যালি কাণ্ডের তদন্তে নেমে ইডি এই বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের অনেক ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট জোগাড় করে। পরে তাদের কাছ থেকে স্টেটমেন্টগুলি নেয় সিবিআইও। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। বিমল শঙ্কর নন্দের কাছে আবার রাজনীতির পাটে আসবো। সেটা হচ্ছে, যদি আমি এটা দাঁড়িপাল্লা কল্পনা করি, তো একদিকে হচ্ছে বিজেপির যা অভিযোগ দুর্নীতি, এবং আরেকদিকে তৃণমূল রাজনৈতিক প্রতিহিংসা। কোনো রকমভাবে মাপার অভিজ্ঞান আছে যে মানুষের কাছে কোনটা ব্রডলি অ্যাকসেপ্টেড হচ্ছে? এটা খুব কঠিন। কি জানেন, ভারতের রাজনীতি আপনি যদি দেখেন কখন কোন ইস্যুটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এটা আগে থেকে প্রেডিক্ট করাটা খুব কঠিন। কখনো কখনো দুর্নীতি মেজর ইস্যু হয়। মাত্র 76 কোটি টাকা দিয়ে অভিযোগটা শুরু হয়েছিল বোফোর্স মামলা, এখন তো লক্ষ লক্ষ কোটি টাকার নাকি সব দুর্নীতি হয়। রাজীব গান্ধী সরকার কিন্তু পড়ে গিয়েছে একদম। আবার এটাও সত্যি যে দ্বিতীয় ইউপিএর এগেনস্টে প্রচুর দুর্নীতি, এবং সেটা লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি। মানুষের একটা বড় অংশ কিন্তু বিশ্বাস করে নিয়েছিল। সুতরাং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের একটা যে লড়াই করে তার যেরকম রিওয়ার্ড পায়। কিন্তু এই রাজ্যে দুর্নীতি বহুবার বিরোধীরা ইস্যু করার চেষ্টা করেছে। ধরুন 2016, তার আগে 2014, নারদা সারদা, 13তে পঞ্চায়েত ভোট, তখন বলা হচ্ছিল যে গ্রামের মানুষের ক্ষতি সব থেকে বেশি, বিপুল প্রতিক্রিয়া হবে। কোনো প্রতিক্রিয়া? আমি তো বলেইছিলাম তখন, আপনাদের চ্যানেলে বারবার আসতাম যে এই সমস্ত যে ভবিষ্যৎবাণী করা হচ্ছে সমস্ত ভুল হবে, তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জিতবে। অনেকে করে বলতো তুমি কি জ্যোতিষী নাকি? আমি জ্যোতিষী নই, রাজনীতি কিছুটা চর্চা করি, তাতেই আমি বুঝি। এখন কি জানেন তো, তখন তৃণমূলের জয় এবং সিপিএমের হারের ক্ষেত্রে বা সিপিএম কংগ্রেস অ্যালায়েন্সের হারের ক্ষেত্রে দুর্নীতি আরও অনেকগুলো বিষয় কিন্তু যুক্ত হয়েছে। তখন মানুষের কাছে দুর্নীতি ইস্যুটা গুরুত্ব পায়নি। তখন গুরুত্ব পেয়েছে যে তৃণমূল কংগ্রেসের যে মাইক্রো লেভেল ডেভেলপমেন্ট, সেটা অনেক বেশি গুরুত্ব পেয়ে গেছে বলে তৃণমূল ভোট দিয়েছে, তৃণমূল ভোট পেয়েছে। ভবিষ্যতে নতুন করে যখন নির্বাচন হবে, এই ইস্যুটা কোথায় গিয়ে দাঁড়াবে? বিজেপি নিজের পজিশনটাকে কোন জায়গায় তুলে নিয়ে যেতে পারবে? উত্তরপ্রদেশে নির্বাচনে জিততে পারবে কি? এবং শুধু দুর্নীতি নিয়ে পারবে কিনা? দুর্নীতি নিয়ে শুধু পারবে কিনা, তার সঙ্গে আরো অনেক বিষয়। কারণ দুর্নীতি নিয়ে শুধু ভোটে জেতা যায় না, তার সঙ্গে সুশাসন থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মাইক্রো লেভেল ডেভেলপমেন্ট না করতেন, তিনি জিততেন নাকি? মোটেই তা না। আমি একবার দ্রুত তাপসবাবুর কাছে যাব। তাপসবাবু, নির্বাচন, আপনার কি মনে হয় কোথাও তৃণমূলের একটা অংশ থেকে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যেহেতু এই নোটবন্দি অভিযান গোটা দেশ ঘুরে করছিলেন, এই রকম একটা স্ট্রং ইস্যু তুলে তাকে রাজ্যে আটকে রাখার জন্য বিজেপির? ডেফিনেটলি, আমি তো এটা আসতাম নিজেই, তুমি আমাকে দিলে ইন্ট্রো, ঠিকই আছে। যে এই যে ডিমনিটাইজেশন নিয়ে একটা মানুষের মধ্যে যে অসন্তোষ রয়েছে, অদ্ভুত একটা ব্যাপার। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজেকে কীভাবে নামে জানি তো, পণ্ডিত জওয়াহরলাল নেহরু নন, ইন্দিরা গান্ধীও নন, এমনকি বাজপেয়ীও নন। আমি একদিকে আমি শৌচালয়ের কথা বলছি, আরেকদিকে আমি ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছি, তো হয় না, কন্ট্রাডিক্টরি। তো সুতরাং সেই দিক থেকে দৃষ্টি ঘোরানোর জন্যেই এই রকমভাবে কখনো কখনো এই যে দুর্নীতির কথা, তাহলে ওটা আমি বিমলকে আমি কারেক্ট করে দিই, ওটা 76 নয় 64 কোটি টাকা ছিল। 64 কোটি টাকা দিয়ে ওটা শুরু হয়েছিল, কিন্তু পরে প্রমাণিত হলো না। লেট 60s, সেখানে এইখানেও প্রফুল্ল সেনের মতন মানুষকে
স্টিফেন হাউসের মালিক বলে বামেরা সেই সময় ক্ষমতায় এসেছিল। তো সুতরাং দেখতে হবে যে উদ্দেশ্যটা কি। এইবার এই 5টা রাজ্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বেঁধে রাখা তো সহজ কথা নয়, সেটা এখানে যারা উপস্থিত আমরা সকলেই জানি, বিরোধীরাও জানে, আমরাও জানি। সেই ডিমনিটাইজেশনের ব্যাপারটাকে সে পার্লামেন্টে বলল না, সংসদীয় রীতিনীতি বহির্ভূত। তার আগে পার্লামেন্ট বসার আগে ঘোষণা করছে, পার্লামেন্ট যেই সাইনেডাই হলো তারপরে সে অর্ডিন্যান্সে গেল। এগুলো হয় না, এগুলো সংসদীয় রীতিনীতি বিরোধী। আমি দীর্ঘদিন সংসদীয় রাজনীতির সঙ্গে যুক্ত, যতটুকু পড়াশোনা করেছি জেনেছি, সেই কাজগুলো উনি করছেন এবং সেদিক থেকে দৃষ্টি ফেরানোর জন্যে উনি এইভাবে তার যেটাকে বলতো কেইসড প্যারট, ওরাই বলতো যে বিজেপিরা কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এখন সেটা এমবিআই হয়েছে, মোদি ব্যুরো অফ ইনভেস্টিগেশন হয়েছে। না, যদি কারোর কোনো আপত্তি থাকে যে প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে, সুদীপবাবু নির্দোষ, বিজেপিকে কেন বলছেন, কেন্দ্র সরকারকে কেন বলছেন? কোর্টে যান, কোর্টের নির্দেশে ইনভেস্টিগেশন হচ্ছে, কোর্ট বলেছে প্রয়োজনে আমরা মনিটরিং করব। যা অভিযোগ আছে কোর্টে যান। কারুর যদি মনে হয় সিবিআই ঠিক কাজ করছে না, সিবিআই চিফ তাপস এক মিনিট বলি, কে যারা চুপ করে বসেছিলেন, চুপ করে বসেছিলেন সিবিআই মনোনীত করেছেন বা কোর্টে যান। আর যদি মনে হয় সুদীপ বাবুকে ছেড়ে দেওয়া উচিত, কোর্টে যান, কোর্টই তাকে কাস্টডি দিয়েছে, কোর্টই তাকে কাস্টডি দিয়েছে। সুপ্রিম কোর্টে গিয়ে বলুন যে সিবিআই খুব বেআইনি কাজ করছে, খুব খারাপ কাজ করছে, সিবিআই শুধু রাজনৈতিকভাবে তৃণমূলের নেতাদের বেছে বেছে ধরছে। বিজেপিকে বলে কি হবে? ফাইন, আমি আরেক বিরোধী দলের কাছে আসবো। শতরূপ, একটা জিনিস সেটা হচ্ছে যে সূর্যকান্ত মিশ্র যখন দিল্লি গেলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন এবং তারপরে এই যে তদন্ত সেটাকে যাতে ত্বরান্বিত হয় সেই আর্জি রাখলেন। কেন প্রধানমন্ত্রী, কেন? তাহলে কি তোমরাও কোথাও মেনে নিচ্ছ যে আলটিমেটলি যেটা স্ট্রাকচার, প্রধানমন্ত্রী কিন্তু সিবিআই রিপোর্ট জানার কথাও নয়, কিন্তু যেহেতু ওটা পিএমওর আন্ডারে সেহেতু প্রধানমন্ত্রী ওয়াকিবহাল থাকে, এই বাস্তব ছবি তোমরা কি মেনে নিচ্ছ? বাস্তব ছবি আমরা কেন, তৃণমূল সবাই মেনে নিচ্ছি। আমি কেন বলছি সুমনদা, আমি ধরো আমরা তো আলোচনা করছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বা কি করে আগে থেকে নামের তালিকাগুলো দিয়ে দিচ্ছেন, দিলীপ ঘোষই বা কি করে বলছেন, এবং অনেক দুর্জনেরা মমতা বন্দ্যোপাধ্যায় যে আগে থেকে নামের তালিকা দিয়ে দিচ্ছেন এরকম একটা ব্যাখ্যা করছে। যেমন এর আগেও আমরা প্রথম যখন সারদা ইনভেস্টিগেশন শুরু হয়েছিল উনি বলেছিলেন মদন চোর, টুম্পাই চোর, মুকুল চোর ইত্যাদি, এখন আবার অনেকগুলো নাম বলছেন। দুর্জনেরা এর একটা এরকম ব্যাখ্যা করছেন যে যেহেতু ওনার কাছে খবর আছে আসলে কে কে ওনার দলের সারদার সঙ্গে বা রোজভ্যালির সঙ্গে যুক্ত ছিল, সেহেতু ওনার পক্ষে সহজে নামগুলো বলে দেওয়া সম্ভব হচ্ছে। যদি আমি ধরে নিই যে এই ব্যাখ্যাটা মিথ্যা ব্যাখ্যা, তাহলেও আমি অনুরোধ করবো, দেখুন উনি আমাদের মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী, এই যে উনি ক্যাটেগরিক্যালি ক্যামেরার সামনে বলছেন যে সিবিআই এর কিছু অফিসার আমাকে খবর দিয়েছে যে আপনার এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে, উনি অবিলম্বে নিরপেক্ষ তদন্তের স্বার্থে সিবিআই থেকে কে ওনার কাছে খবর লিক করছে, কোন কোন সিবিআই এর অফিসার ওনার কাছে তদন্তের গোপন খুঁটিনাটি পাচার করছে, এইটা উনি জানান। কারণ এর ফলে কিন্তু সিরিয়াসলি তদন্ত ব্যাহত হচ্ছে। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেত্রী হিসেবে আমার বিশ্বাস ওনার এটা করা উচিত। 3 নম্বর কথা, তুমি আমাকে যে প্রশ্নটা করলে, দেখো যারা এখন বলছেন যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা নেওয়ার জন্য, যেহেতু ওনারা ডিমনিটাইজেশনের বিরোধিতা করছেন, রাজনৈতিক প্রতিহিংসা নেওয়ার জন্য নরেন্দ্র মোদী ওনার নেতাদেরকে গ্রেপ্তার করছেন, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সর্বনাশ করছেন এই কথাটা বলে। কেন বলছি আমি, মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন এরকম একটা ধারণা গত 1-1.5 বছরে তৈরি করে, মানে একসময় মোদীকে ফুল টুল পাঠিয়েছিলেন গুজরাটে জেতার পরে, সেটা পুরনো কথা। গত 1-1.5 বছরে এরকম একটা ধারণা কিছু মানুষের মনের মধ্যে সফলভাবে, আমার মুখ্যমন্ত্রী যদি হয় মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে কি আমি বলবো এই গণতান্ত্রিক বন্দোবস্তে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইম মিনিস্টারকে ফুল পাঠাতে পারে না? না, গুজরাটের মুখ্যমন্ত্রী যখন জিতেছিলেন নরেন্দ্র মোদী দাঙ্গা করার পরে, সেটা তো আমাদের মানিক সরকারকে তো কোনোদিন পাঠাননি, আমাদের দেশের মানিক সরকারকে কোনোদিন পাঠাননি। আমি কথাটা প্লিজ শেষ করি, আমি যে কথাটা বলছিলাম, না তুমি যেটা বলছো, আমি প্লিজ আমি বলে নি, মমতা বন্দ্যোপাধ্যায় তো সফলভাবে কিছু মানুষের মনের মধ্যে ধারণা তৈরি করতে পেরেছিলেন যে উনি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান। এখন সেই ধারণা দৃঢ়তর হচ্ছে না, কেন মুশকিলটা কোন জায়গায়, তার ফলে তো উনি তার মানে এটাও স্বীকার করছেন যে এখন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে উনি প্রতিবাদ করছেন বলে ওনার দলের লোকেরা গ্রেপ্তার হচ্ছে। মানে মাঝখানে 1.5 বছর নরেন্দ্র মোদী চেয়েছিলেন বলেই ওনার দলের লোকেরা গ্রেপ্তার হচ্ছিল না, তদন্তরা শীত ঘুমে গেছিল। মুশকিলটা দেখো, তার মানে একটা রাজনৈতিক দল, না কিন্তু এন্ড রেজাল্ট কি, পলিটিক্সে এন্ড রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট। শেষ নাই যা শেষ কথা কে বলবে, এটাই যে তুমি কি করে জানছো? না কিন্তু আমি বলছি তুমি যদি এখন বলো আর 1 মাস আগের কথা বলো, গ্রেপ্তার হলেন সুমনদা, মদন মিত্র যে গ্রেপ্তার হলেন সিবিআই এর হাতে,
পরে মদন মিত্র বেল পেলেন, কোর্ট বললো যে সিবিআই তদন্ত বন্ধ রেখেছে বলে আমি বেল দিচ্ছি। সুতরাং শেষ তুমি কোনটাকে বলবে? তুমি একটা ঠিক শতরূপ, কিন্তু আমি বলছি তোমার আর্গুমেন্ট আমি মেনে নিচ্ছি। তোমার আর্গুমেন্ট অনুযায়ী এখন তো তাহলে দেশের মানুষের কাছে আরো ক্লিয়ার হবে যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলছি হতেই পারে সেটা। তাহলে তুমি যন্ত্রণার জায়গাটা দেখো, আয়রানি দেখো, একটা রাজনৈতিক দল তাদের রাজনৈতিক অস্তিত্ব নির্ভর করছে নরেন্দ্র মোদী হাসবেন না ভুরু কোচকাবেন তার উপর। মানে নরেন্দ্র মোদী যদি একবার রেগে গিয়ে ভুরু কোচকান, একটা গোটা দল জেলের ভেতর ঢুকে যাবে। তো যদি কারুর পাপের ঘোড়া এই অবধি পূর্ণ হয়ে গিয়ে থাকে যে তাদেরকে সিবিআই দেখিয়ে এত সহজে জেলে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে আপনারা বলবেন কি করে বিজেপির? প্রশ্ন হচ্ছে যে পলিটিক্স অফ ভেন্ডেটা এন্ড পলিটিক্স ভিন্ডিকটিভ কিনা। এখন 34 বছর তোমরা কি করে গেছো সেটা তো আমি জানি। তুমি আমার থেকে বয়সে অনেক ছোট, তুমি তোমাদের সিনিয়র এখন আসে না তোমাকে পাঠায়, তোমাদের সিনিয়র আসে না তোমাকে পাঠায়। তার জন্য আমাদের জেলে ঢোকাতে পারছেন না কেন? আমার শরীরে দাগ রয়েছে, রক্তাক্ত হয়েছে। প্লিজ শতরূপ, আমি সুতরাং যদি ভিন্ডিকটিভ হয় কেন্দ্রের সরকার এবং এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। গুজরাটে রাজনীতিতে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই মানুষটা যে মানুষটা জেনোসাইডে অভিযুক্ত, যে মানুষটা গণহত্যায় অভিযুক্ত। গণহত্যা যখন হচ্ছিল সেই সময় আপনি বিজেপি গণহত্যা যখন হচ্ছিল তখন আমরা গণহত্যার বিরুদ্ধে লড়ছিলাম, আর আপনি বিজেপি ক্ষমতায় থাকার জন্য আমি দুজনকে জানাতে বাধ্য হলাম। আমার সেই সময় আপনি ইডি যারা প্রথম গ্রেফতার করেছিলেন গৌতম কুন্ডুকে, তাদের হাতে কি কি তথ্য প্রমাণ আছে দেখুন। রোজভ্যালি কাণ্ডে 2 তৃণমূল সাংসদকে হেফাজতে নিয়েছে সিবিআই। সূত্রের খোঁজে দফায় দফায় চলছে জেরা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্র খবর, গৌতম কুণ্ডুকে ফের নিজেদের হেফাজতে নিতে চায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। ইডি সূত্রের খবর, রোজভ্যালি সংক্রান্ত 5টি মামলার মধ্যে 2টি মামলায় ইতিমধ্যেই চার্জশিট হয়ে গেছে। তদন্তকারীরা বলছেন গৌতম কুণ্ডু অত্যন্ত নিপুণভাবেই নিজের ব্যবসা ফেঁদেছিলেন। শেষ দিন পর্যন্ত কারোর মনে যাতে অবিশ্বাস তৈরি না হয় সেজন্য আমানতকারী থেকে এজেন্ট প্রত্যেকের সামনে সংস্থার স্থায়িত্ব নিয়ে জোরালো সওয়াল করেছেন। রোজভ্যালি 100% লিগ্যালাইজড কোম্পানি। রোজভ্যালি ব্র্যান্ডের সিগনেচার টিউন হলো হ্যাপিনেস আনলিমিটেড। তার মানে কি খুশি আনলিমিটেড। আপনারা সকলে খুশি থাকুন পরিবারের সঙ্গে, টেনশন নেবেন না, টেনশনটা আমাদের উপরে দিয়ে দিন। কিন্তু শেষ পর্যন্ত গ্রেফতার হতে হয়েছে গৌতম কুণ্ডুকে। দেখে নেওয়া যাক কোন কোন মামলায় গৌতম কুণ্ডুকে ফের জেরার কথা ভাবছে ইডি। রোজভ্যালি কাণ্ডে সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ মামলাটি হয় কলকাতায় কয়েকশো কোটি টাকা প্রতারণার অভিযোগে। ইডি সূত্রে খবর, এই মামলার প্রেক্ষিতে তারা 1200 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এই মামলাতেই গৌতম কুণ্ডুকে নতুন করে হেফাজতে নিয়ে জেরার ব্যাপারে চিন্তাভাবনা চলছে। এছাড়াও রোজভ্যালি কাণ্ডে ইডি আরও 4টি মামলা করে। তার কোনটি এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে? ইডি সূত্র দাবি, রোজভ্যালির বিরুদ্ধে প্রথম মামলা হয় 2014 সালে। এই বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে 12 কোটি টাকা প্রতারণার অভিযোগ করে সেবি। তার ভিত্তিতেই গ্রেফতার করা হয় রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু এবং আরেক আধিকারিককে। ইডির দাবি, এই মামলার প্রেক্ষিতে তারা রোজভ্যালির 12 কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে। রোজভ্যালির বিরুদ্ধে দ্বিতীয় মামলা ভুবনেশ্বরে 460 কোটি টাকা প্রতারণার অভিযোগে। এই মামলায় গৌতম কুণ্ডু এবং শিবময় দত্তের নাম ছিল। পরে সিবিআইও রোজভ্যালি কাণ্ডে এই মামলায় তদন্ত করে। সিবিআই সূত্র দাবি, তারা ইতিমধ্যেই সংস্থার প্রায় 330 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এই দুটি মামলাতেই ইডি চার্জশিট পেশ করেছে। চলছে বিচারের প্রস্তুতি। পাশাপাশি অসম ও ত্রিপুরাতেও রোজভ্যালির বিরুদ্ধে 2টি মামলা রয়েছে, সেগুলি নিয়েও জোর কদমে তদন্ত চলছে। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। আমি শহীদবাবুর কাছে আসবো। শহীদবাবু, একটা হচ্ছে যে রাজনীতির পার্ট, আরেকটা হচ্ছে এই তদন্ত, তার নানা রকম প্রকরণ, একটার পর একটা তথ্য উঠে আসা। আলটিমেটলি এতে যারা টাকা গেছে, যারা টাকা ফেরত কিভাবে পাওয়া যায় সেই চিন্তায় তারা বিনিদ্র রজনী যাপন করেছেন, তাদের কারুর কোনো উপকার হয়? আমি আজকেই দেখছিলাম এই অফিসে এসএফআইও রিপোর্ট পড়ে আছে 30 জুলাই 2014। একটা আমার মনে হয় রেকমেন্ডেশন ছিল বোধহয় 7 বা 8 পাতার, একটা রেকমেন্ডেশন ফুলফিল হয়েছে বলে আমার জানা নেই। কিছুক্ষণ আগে এই চ্যানেলে এর আগের প্যাকেজেই আমি দেখছিলাম আগস্ট মাসে 2014 গৌতম কুণ্ডুর মানে কনফিডেন্ট বক্তৃতা
25শে মার্চ তার পরের বছর 2015-তে তিনি গ্রেফতার হন। আলটিমেটলি কি মানে শান্তিপূর্ণ সহাবস্থান রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকলে কোনো তদন্তই হয় না, আবার পাশাপাশি মায়াবতী হন, মমতা বন্দ্যোপাধ্যায় হন বা জয়ললিতা যখন বেঁচে ছিলেন জয়ললিতা হন, বিরোধিতা করলে সিবিআই লেলিয়ে দেওয়া হয়? সেই গরুর রচনাটাই ঘুরে ফিরে কি আসছে না? বিষয়টা হচ্ছে যে একদমই ঠিকই, মানে রাষ্ট্রের যে কল্যাণকামী যে দায়িত্ব ছিল রাষ্ট্র সেটা নেয়নি, রাজ্য এবং কেন্দ্রের কথা বলছি। যখন সারদার তদন্তটা সামনে আসে, মানুষের সামনে আসে, সেটা হচ্ছে আপনার 17ই এপ্রিল 2013-তে। 23শে এপ্রিল 2013-তে মাননীয় মুখ্যমন্ত্রী একটি কমিশন গঠনের সিদ্ধান্ত নিলেন। 24 তারিখে প্রথম নোটিফিকেশন বেরালো রাজ্য সরকারের। একটা আজ পর্যন্ত একটা কোনো কোম্পানির এগেনস্টে রাজ্য সরকার কোনো এফআইআর করেনি, এক। দুই, যখন সারদাকে ধরা হয়েছে তখন পাশাপাশি অনেকগুলো কোম্পানির তথ্য কিন্তু সরকারের কাছে ছিল জানা, তার কারণ সেবি বলেছে, ইডির কিছু ইনফরমেশন ছিল সেই সময়। সেই ক্ষেত্রে দেখা গেল এফআইআর করা হয়নি কেন? বলছেন সুদীপ্ত সেনকে তো রাজ্য সরকার না, সুদীপ্ত সেনের এফআইআরটা অন্য করেছিল, রাজ্য সরকার করেনি। আচ্ছা, আপনি বলছেন রাজ্য সরকার নিজে থেকে সুমোটো এফআইআর করা হয়নি। রাষ্ট্রের জনতার দায়িত্বে রাষ্ট্রের যে পবিত্র দায়িত্ব সেটা হচ্ছে জনতার স্বার্থ সুরক্ষা করা, যেটা 1980 সালে বামফ্রন্ট সরকার করেছিল, 1995 সালে বামফ্রন্ট সরকার করেছিল। কি হয়েছিল না হয়েছিল সেসব অন্য কথা, কিন্তু করেছিল। সমস্যাটা কোথায় হলো, আজকে যে টাকা ফেরতের প্রশ্নে আজকে রাষ্ট্র বা রাজ্য যে দায়িত্ব নিল না, সেই দায়িত্ব কিন্তু আমাদেরকে নিতে হলো। আমাদের প্রত্যেকটা 117টা কোম্পানির মামলা হাইকোর্টে চলছে। মান্নান বাবুরা যে মামলা করেছেন তার সাথে আমাদেরও সুপ্রিম কোর্টে মামলা আছে। আপনি জানেন 7টা মামলার মধ্যে একটা মামলা আমাদের। বিষয়টা আমরা কে দোষী কে নির্দোষ এই প্রসঙ্গ রাজনৈতিক ব্যক্তিত্বরা করবেন। আমাদের বক্তব্য, একটা কোনো রাজনৈতিক দল প্রধানমন্ত্রীর দরজা ঝাঁকিয়ে বলছে না গরিব মানুষের টাকা ফেরতের জন্য যে সম্পত্তি উদ্ধার হচ্ছে সেই সম্পত্তি মানুষকে ফিরিয়ে দিতে হবে। আজ পর্যন্ত একটা কেউ বলেনি, এটা দুঃখের বিষয়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার শ্রদ্ধা আছে, তার কারণ লোকটা বাজে কথা বলেন না। উনি অন্যায় করেছেন কি করেননি সেটা তদন্তের মধ্যে উঠে আসবে, কিন্তু বাজে কথা বলার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লোকটা আমার খারাপ লেগেছে। কিন্তু বিষয় এটা, যারা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য অ্যারেস্ট হচ্ছেন পরপর দুদিন, তাদের কাছে অনুরোধ যে প্রধানমন্ত্রীর দপ্তর, রাষ্ট্রপতির দপ্তর সবার কাছে যাচ্ছেন মানুষের টাকা ফেরতের বিষয়টা বাড়ান। দুই, এই যে একটা বছর যে তদন্ত হয়েছে কমিশন, তাতে সম্পত্তি চিহ্নিতকরণ, সম্পদের খোঁজ করা, এই দুটো বিষয় ঘটলেই তো মানুষ টাকা পাবে। তাই এই সম্পত্তি চিহ্নিতকরণ এবং সম্পদের যদি খোঁজটা যদি রাজ্য সরকার করতেন, তাই আজকে মানে চর্চা করে বলতে হয়, যেহেতু আমি এই সমাজকর্মী হিসাবে 4টে বছর চর্চা রাজ্য সরকার করবেন কি? রাজ্য বলি সুপ্রিম কোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের নির্দেশে একটা 46 পাতার রায়েতে একটা কোথাও বলেনি রাজ্য সরকার তদন্ত করতে পারবেন না। যেদিনকে কিন্তু এই অর্ডার হয়েছিল, আপনি আইনের কথা বলছেন, আমি বলছি কোথাও সিবিআই তদন্ত করছে, সেখানে রাজ্য সরকার যদি তদন্ত করতে পারে। না, আমরা এখান থেকে প্রতিবাদ করতাম। আমি বলছি ওটা পারে সুপ্রিম কোর্ট যখন কোনো অর্ডার দেয়নি, সুপ্রিম কোর্ট তাপসদা, আমি বিনয়ের সাথে বলছি, জয়ন্ত থাকলেও সিবিআই কে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সিবিআই করবে, রাজ্য সরকার না করাতে পারে না। স্বতন্ত্র কথা বন্দোবস্ত করেছিল, বহু মানুষকে টাকা দিয়েছিল রাজ্য সরকার। এখনো যে 400 কোটি টাকা আমি শুধু আপনাকে স্মরণ করিয়ে দেব যে রায়ের ভিত্তিতে সিবিআই তদন্ত সুপ্রিম কোর্ট দিল, সেই রায় পরিষ্কার বলা ছিল যে এটা একটা রাজ্যের বিষয় নয়, যার ফলে কোনো একক রাজ্য এটা তদন্ত করতে পারে না। কিন্তু প্যারালাল ইনভেস্টিগেশন হতে পারে না। এখানে কোথাও বলেনি। আমি বলছি যে যুক্তিটা আপনি দিচ্ছেন ঠিক,
হ্যাঁ। কিন্তু এখানে কোথাও উল্লেখ নেই। আমরা তো লিগ্যাল আরে উল্লেখ থাকে না, অ্যাপেক্স কোডে কোনো ডিরেকশন যদি থাকে আপনি practice এবং করতে সেটা শুরু যদি করতে আমার রায়টা আমরা হুবহু line by line আর উল্লেখ বলে করতে লাগে না। অবস্থাতে লেখা ছিল যে সমস্ত এফআইআর সমস্ত তথ্য ইমিডিয়েটলি সিবিআই কে হ্যান্ড ওভার করে দিতে হবে, শেয়ার করতে হবে। হ্যান্ড ওভার আচ্ছা, করে আমি দিতে একটা হবে। প্রশ্ন শুনুন, আমি উত্তর দিই। মানে বায়াসনেসের অভিযোগ তুলতাম আমরাই। সুমনদা, সমস্যাটা কোথায় হলো শোনো, হ্যাঁ। এই যে তদন্তটা রাজ্য সরকার বন্ধ করে দিল, হ্যাঁ। ধরুন এই যে সারদার ঘটনা ঘটে যাওয়ার 24শে এপ্রিল 2013 কমিশন গঠন তদন্ত হলো, এর মাঝখানে প্রচুর সম্পত্তি তো এদিক ওদিক চলে গেল। এই যে সংগঠিত একটা দ্বিতীয়বার অপরাধ ঘটলো, যে সম্পত্তি সরিয়ে ফেলার যে সময়, যেটা ঠিক। হাইকোর্টে বিচার ব্যবস্থায় বারবার ঠিক হলো বিচারপতি সুবীরবাবু, আমি আবার আপনাকে মনে করিয়ে দেব সেই জায়গায় আরবিআই সেবি কোনো এখতিয়ার নেই রাজ্য সরকারের কলকাতা পুলিশ সুমন দা, বা এর CID বাইরে আমি তাদের একটা কথা বিরুদ্ধে বলছি, তদন্ত এটার করা। বাইরে আমি একটা কথা এটা বলছি। হতে পারে না। এবং RBI, CBI, আমি বলছি বায়াসনেসের অভিযোগ উঠতো না, বায়াসনেসের জন্য না, বিষয়টা হচ্ছে সিবিআই তদন্ত বিষয়টা করবে, help রাজ্য হতো। সরকার তদন্ত করবে। বিষয়টা হেল্প হতো কোন জায়গাটায়, যদি আজকে আরে, আজকে সুমন দা, আমরা আজকে কোনো সোনার রাজ্য ঘাট সরকার তদন্ত তদন্ত করছে কমিশন বলে বাদ থেকে CBI আরম্ভ- সেই তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলো, সেই জন্যই তো সিবিআই তদন্ত। আপনার আমি তো বেসিক রাষ্ট্রে, লজিকটাই থাকবে না। আপনার এই দেশে প্যারালাল তদন্ত হয়েছে, আরে এবং DD কোনো তাতে কেস করলে দুটোই CID কোনো তদন্ত কেস করলে সাজা সেটা পেয়েছে। করে। এটা দেখে ঘুরিয়ে সেটা। ওই আছে। আপনি উদাহরণ দিন, কিন্তু আচ্ছা, এটা আদর্শ common sense। সিচুয়েশন নয়। মানে আদর্শ আচ্ছা, আমি situation এর তো বাইরে হয়ে একটা যায়। কথা বলছি। আমি একটা কথা আমার বলি, সময় একেবারে কমে যে গেছে। সমীরদা বলেছেন জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, হ্যাঁ। ইংরেজিতে আরেকটা কথা আছে জাস্টিস হারিড জাস্টিস বারিড, মানে খুব তাড়াহুড়ো করলে কিন্তু কবর হয়ে যাবে ন্যায়ের। একটা কথা, 1.5 বছর কিন্তু গোটা ভারতব্যাপী এই তদন্তের কাছে খুব বড় একটা ফ্যাক্টর হবে না। আরেকটা কথা তুমি জিজ্ঞাসা করছিলে হোয়াইট কলার ক্রাইম প্রমাণের ব্যাপারে, মাননীয় সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন সিবিআই এর কাছে সব অস্বীকার করছেন, তখন ওই অ্যাকাউন্টেন্টকে নিয়ে আসা হয় এবং তাকে দেখেই কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় চুপ করে যান। অর্থাৎ এখানে সহ অভিযুক্তের বয়ান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। জয়ন্ত, একটা শুধু মনে রেখো, মানে আমি সাংবাদিকতার সূত্র ধরে বলছি, এই খবরটা সিবিআই সূত্রে পাওয়া। এবিপি আনন্দ বারবার যাই হোক, আমরা যা mention খবর করে। পেয়েছি, না, আরেকটা fair কথা। enough, আমি বলছি যে আমি তো দেখাচ্ছি, তো তুমি তো জিজ্ঞেস করতে পারো, ঠিক, ঠিক। দেখবে আরেকটা mention কথা করা আছে, থাকে কোনটা CBI মহামান্য কলকাতা হাইকোর্ট কোনটা জাস্টিস গৌতম- এসপি তালুকদারকে গৌতম কুণ্ডু সূত্র, কোনটা একটা তৃণমূল ক্ষমতা সূত্র। দিয়েছেন, কিন্তু হ্যাঁ। জাস্টিস এসপি তালুকদারের নির্দেশ একটা ক্ষমতা দেওয়া হয়েছে, তাকে কিন্তু এ ব্যাপারে তদন্ত করে কত জমি বা কার কত টাকা লোপাট হয়েছে সে ব্যাপারে তদন্ত করার তিনি অধিকারী। জাস্টিস এসপি তালুকদার মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু তাকে একটা অধিকার দিয়েছে, এটা মনে রাখতে হবে। শান্তনবাবু আমি বলছেন। একটা কথা, যেটা জয়ন্তদা এবং সমীরদার বিষয় আছে বেশি, তদন্তটা সহজ নয়, অত্যন্ত কঠিন। আমি আপনাদের সঙ্গে 1000% একমত। কঠিনটা আরো হয়েছে কারণ এসআইটি ফর্ম হয়েছিল প্রথম, এসআইটি দোষীকে খুঁজে বার করার চেষ্টা করেনি। আজকের যিনি কলকাতা পুলিশ কমিশনার আছেন, তিনি পুরস্কৃত হয়েছেন কমিশনার পদ পেয়ে একটা কারণেই, যেটা আমাদের ধারণা ওখানে ওই তথ্য ভান্ডার নষ্ট করেছেন। তার জন্য আমরা ইতিমধ্যেই দাবি করেছি সিবিআই এর উচিত আজকের কলকাতা কমিশনারকেও জেরা করা, জানা এটা যে কারাই তথ্য আমি শুধু এক সেকেন্ড সদরূপ, আমি শুধু একটা জিনিস শান্তনবাবুকে বলবো, সারদার ক্ষেত্রে আপনি বলছেন আমরা কিন্তু মানে রোজ ভ্যালির ক্ষেত্রে সিট গঠন করেনি, তদন্তও করে। রোজ ভ্যালি সেই কারণে অনেক পরে তদন্ত এমন ভাবে আপনি বলছেন প্রমাণ অনেকটা ইনট্যাক্ট আছে। না, জানতে হবে সুপ্রিম কোর্ট কিন্তু অরিজিনাল যে তারা যে রায় দিয়েছে শুধু রোজ ভ্যালি বলেনি, শুধু সারদা বলেন না, সম্ভবত প্রায় 400টার মতো। এবং সিবিআই যখন সুপ্রিম কোর্টে তাদের করে দিয়েছে, কিন্তু একদম পরিষ্কার সুপ্রিম কোর্ট বলেছিল না করতে হবে। তাপস রায়, না, পশ্চিমবঙ্গে আমরা 3-4টা সিট গঠন করে প্রমাণ লোপ হয়েছে, শান্তন বাবুর অভিযোগ। কি বলছে? সিট গঠন করে প্রমাণ লোপ না না, করা হয়েছে। আমার কাছে কথা হচ্ছে এই কাজগুলো তো করবার জন্যই টিএস ঠাকুরের সঙ্গে সংঘাত হলো সেন্ট্রাল গভর্নমেন্টে। মিলিটারি চিফ দুজনকে টপকিয়ে বসানো হলো, সিবিআই চিফ ও নিজের লোককে বসানো হয়েছে। এই কাজগুলো যারা করে তারাই কিন্তু সেই আয়নায় অন্যদের দেখে, স্টেট গভর্নমেন্টকে দেখে। যদি তাই হয়ে থাকে তাহলে এইখানে না বলে, আমি আবারও বলছি, সায়ন্তন বসু যান না, গিয়ে কোর্টে বলুন না, যেমন উনি আমাকে বলেন কোর্টে যান বলুন, আমি বলছি কোর্টে গিয়ে বলুন না, কোর্টে গিয়ে বলুন যে কোর্টের নির্দেশে, অ্যাপেক্স কোর্টের নির্দেশে হচ্ছে যেটাই হয়েছে, সেখান থেকে নির্দেশে বেরিয়ে আসবে। আমি একটা কথা বলছি, গতকাল থেকে আমরা একটা অভূতপূর্ব দৃশ্য দেখছি যে একটা রাজনৈতিক দল যারা বন্ধ অবরোধের রাজনীতির বিরুদ্ধে, তারা গতকাল সারাদিন পশ্চিমবাংলা অবরোধ করে রেখেছিলেন এবং অন্য রাজনৈতিক দলের অফিসেও হামলা করছে। আমি প্রথমে একটা কথা বলি, যে কোনো রাজনৈতিক দলের অফিসে হামলা করাটা ঠিক নয়, ইমোশনালি কিন্তু আবার হয়ে
এবং স্পোরাডিক। আমি একটা কথা বলি, না আপনাদের ওই অবরোধের জন্য একটা আরে শিশু প্রাণ অবরোধ গেছে। কোথাও হয়নি। কি বলছেন? অবরোধ- না, না, অবরোধ শিশু প্রাণ আমাদের গেছে, নেই। দেখেছি। অবরোধ মারা গেছে, হচ্ছে। রেল লাইনের উপর শুয়ে আছে। মারা গেছে, আমার কি বলে? এটা বলবেন না। তিন বছরের ছেলে আরামবাগে মারা গেছে। রেল লাইনের উপর শুয়ে ছিলেন, আমরা এই জায়গায় দেখেছি। আচ্ছা, এবার এই জায়গায় করেছি দেখেছি। আরামবাগে। আপনাদের আচ্ছা, অবরোধের হলো। জন্য একটা বাচ্চার প্রাণ গেছে, আরে তাকে ভাই, চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যায়। আমরা অবরোধের মানে বিরুদ্ধে, শ্রমিক যখন আমরা মাইনের দাবিতে বন্ধের অবরোধ করে বিরুদ্ধে, আপনারা পুলিশ এবং পাঠাবেন। এটা আর কেন চোরেদের গ্রেফতার করা হচ্ছে, এই দাবিতে ইমোশনালি আপনারা চার্জ হয়ে কেউ কোথাও করতে পারে। করতে পারে না যেমন দাবিটা। বলছি, ইমিডিয়েট আফটার অ্যাসাসিনেশন অফ ইন্দিরা গান্ধী সারা ভারতবর্ষে যেটা আমি হয়েছিল একটা সেটা কি লাইন কেউ add করতে বলেছিল? চাই। সেটা হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার নিয়ে সমস্ত রকম আন্দোলন করার অধিকার তৃণমূল কংগ্রেসের রয়েছে, কিভাবে করবেন সেটা ওনারা ঠিক করবেন। আমার একটা ছবি দেখে আজকে খারাপ লেগেছে, সেটা হচ্ছে নদিয়ার কৃষ্ণনগরে সম্ভবত নরেন্দ্র মোদীর মূর্তি, সেখানে জুতো ঝোলানো হয়েছে। আমি তাপসদাকেও রিকোয়েস্ট করব, আপনার যারা করেছে দয়া করে ওদের সেন্সর করুন, কারণ এইটা কিন্তু ভালো না। আমি একটা আমি তো বলছি এই কথা, মমতা যে কোনো ব্যানার্জি রাজনৈতিক দল, আমি বলছি এই এগুলো একদম ধরনের ঠিক জিনিস, নয়। মমতা এই ধরনের ব্যানার্জির যে আমরা ছবি নিয়ে দেখেছি এরকম আমাদের নোংরামি দেশের করলে মনীষী, প্রতিবাদ করব। এবং প্রতিটি রাজনৈতিক দলের, প্রতিটি রাজনীতির সম্মানীয় নেতা নেত্রীদের ওপর এটা তাপসদা এই করা হয়। এই এটা ঠিক বার্তাটা- নয়। এটা ঠিক আমি নয়। দ্রুত একবার আমরা দেখবো আজকের দিনে সব থেকে বড় খবরগুলো। দেখুন।